নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম প্রথম নারী। বেশি দূরে নয়, হয়তো গড়িয়া বা টালিগঞ্জ বা দমদমে কারোর বাড়িতে গেছি। সেখানে এখনো কিছু ফাঁকা জায়গা আছে, গাছপালা আছে, একটা দুটো পুকুর আছে। সেরকম জায়গায় যদি হঠাৎ খুব জোরে বৃষ্টি নামে, আমি জানলার কাছে কিংবা ঢাকা বারান্দায় গিয়ে দাঁড়াই। চোখ ভরে দেখি হাওয়ার ধাক্কায় গাছগুলো এলো মেলো কেমন নাচ, আর ঘাস ভরা মাঠের ওপর অবিশ্রান্ত বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে শুনতে আমার মনটা খারাপ হয়ে যায়। আমার দীর্ঘশ্বাস পড়ে, মনে পড়ে যায় অনেক দিন আগেকার একটা বর্ষার দিনের কথা। প্রকৃতির নিয়মে প্রত্যেক বছরই তো বর্ষা আসে। জীবনের যতগুলো বছর আমরা কাটিয়ে যাচ্ছি, ততগুলো বর্ষা ঋতু দেখে যাচ্ছি। বৃষ্টির মধ্যে কত রকম মনে রাখবার মতো ঘটনাই তো ঘটে, কিন্তু আমার শুধু ওই বিশেষ একটা বর্ষার কথাই মনে গেঁথে আছে। তখন বয়স কত হবে আমার, 18 কিংবা 19। ভানু কাকাদের একটা বাড়ি ছিল গালুডিতে। প্রত্যেক বছর পুজোর সময় ভানু কাকা আমাদের নিয়ে যেতে চাইতেন সেখানে। কি কারণে যেন আমাদের ঠিক যাওয়া হতো না। ভানু কাকার সঙ্গে আমরা কোনোদিনই গালুডি যাইনি। একবারই মাত্র গেছি গালুডিতে, তাও পুজোর সময় নয়। কেন যে গ্রীষ্মকালে ওই গরমের জায়গায় যাওয়া ঠিক হয়েছিল তা ঠিক আমার এখনো মনে নেই। ভানু কাকা আমাদের চাবি দিয়েছিলেন আর মালির নামে একটা চিঠি, কিন্তু শেষ মুহূর্তে বাবা যেতে পারলেন না। বাবার অফিসের গোডাউনে আগুন লেগে গেল হঠাৎ। তখন তার কলকাতা ছেড়ে যাওয়াই চলবে না। আমাদের টিকিট কাটা পর্যন্ত হয়ে গেছিল। তাই ঠিক হলো যে মাকে নিয়ে আমরা ভাই বোনেরা চলে যাব। বাবা কয়েকদিন পরে আসবেন। ট্রেন ছাড়ার মুহূর্ত থেকে আমি হয়ে গেছিলাম হেড অব দ্য ফ্যামিলি। মা ও ছোট ভাই বোনদের দায়িত্ব তখন আমার উপর। গালুডিতে ভানু কাকাদের বাড়িটা ছিল বেশ ফাঁকা জায়গায়, স্টেশন থেকে অনেকটা দূরে। ছোট্ট দোতলা বাড়ি, সামনে পেছনে বাগান, পাঁচিলের ওপাশে ঢেউ খেলানো প্রান্তর। ওসব জায়গায় গ্রীষ্মকালে কেউ বেড়াতে চায় না। অনেক বাড়ি কিন্তু তালা বন্ধ ছিল। সারাদিন কাজ তো কিছু নেই, বাগানে খানিকটা খেলাধুলো আর নানা রকম খাওয়ার চিন্তা। দুপুরে অসহ্য গরম বাতাস, বাইরে তো বেরোবারই উপায় নেই। শত গরমে ঘুমও আসে না। রাস্তায় পোস্টম্যানের সাইকেলের ক্রিং ক্রিং শুনলেই মনে হতো আজকে চিঠি আসবে। কিন্তু প্রত্যেক দিনই কি চিঠি লিখবে আমাদের? বাবার কাছ থেকে একখানা চিঠি এসেছিল, তার আসতে আরও কয়েকদিন দেরি হবে। বালক থেকে সাবালক পদে উত্তীর্ণ হয়েছিলাম বলে আমার সবসময় নতুন একটা কিছু করতে ইচ্ছা করত। কিন্তু গালুডির মতো নির্জন জায়গায় কী বা করার থাকতে পারে। মাঝে মাঝে ট্রেনে চেপে চলে যেতাম সেই ঝাড়গ্রাম কিংবা ঘাটশিলা কিছু কেনাকাটা করবার জন্য। কেনাকাটা আসলে উদ্দেশ্য নয়, গালুডিতে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। কিন্তু এই যে আমি যখন ইচ্ছে একা একা ট্রেনে ভ্রমণ করতে পারি, সেটাই ছিল আমার কাছে একটা উত্তেজনার ব্যাপার। এরকম বয়সে বেশিরভাগ ছেলে কিন্তু লাজুক হয়। আমি অচেনা লোকজনদের সঙ্গে ভাব জমাতে পারতাম না কিছুতেই। গালুডির তুলনায় ঝাড়গ্রামে লোকজন অনেক বেশি। সেখানে গিয়ে ঘুরে বেড়াতাম রাস্তায় রাস্তায়, কিন্তু কারোর সঙ্গে আলাপ হয়নি। ঘাটশিলাতেও একদিন গিয়ে দেখি সুবর্ণরেখার ধারে একদল ছেলে মেয়ে পিকনিক করতে এসেছে এই গরমের মধ্যেও। তারা অনেকেই আমার বয়সী। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দেখছিলাম ওদের। ওরা খেলছে, হাসাহাসি করছে, নিজেরা রান্না করছে উনুন ধরিয়ে। বারবার ইচ্ছা করছিল ওদের দলে মিশে যায়, কিন্তু ওরা আমায় ডাকেনি। ডাকলেও বোধহয় আমি লজ্জায় ওদের সঙ্গে ঠিক যোগ দিতে পারতাম না। নিজেকে দারুণ একা মনে হতো। গালুডিতে আমাদের বাড়ির কাছাকাছি 2-3খানা বাড়ি একেবারে ফাঁকা।
সেই জন্য আমাদের খুব ডাকাতের ভয় ছিল। সন্ধ্যের পর দরজা জানলা বন্ধ করে বসে থাকতাম ভেতরে। সেই জন্য সন্ধ্যেগুলো যেন আরো অসহ্য বোধ হতো। আমাদের বাড়ির কেয়ারটেকারটা যেমন বুড়ো আর তেমন রোগা। আমরা ওর নাম দিয়েছিলাম লটপট সিং। ডাকাত কেন, সামান্য একটা চোর এলেও বোধহয় ওর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। একদিন বিকেলবেলা আমরা বাইরের বাগানে বসে চা খাচ্ছি। এমন সময় দেখলাম আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছেন দুজন মহিলা আর একটা বাচ্চা ছেলে। মা জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, ওরা কারা? আমি তো ওদের চিনি না, আগে কখনো দেখিও নি। ওরা গেটের কাছে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো, তারপর গেটটা ঠেলে ভেতরেও ঢুকলো। আমরা চায়ের কাপ নামিয়ে রেখে তাকিয়ে রইলাম। এই পর্যন্ত গালুড়িতে আর কেউ আমাদের বাড়ির গেট দিয়ে ঢোকেনি। আজও আমি এই দৃশ্যটা চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। একেবারে সামনে রয়েছে রত্নাদি, নীল শাড়ি পরা, বেশ লম্বা চেহারা, পিঠের ওপর চুলটা খোলা, আর তার পাশে লাফাতে লাফাতে আসছে পিকলু। তার বয়স কত হবে, এই 7 বছর। কালো হাফ প্যান্ট আর হলদে গেঞ্জি পরেছে সে। তাদের পেছনে একটু ব্যবধান রেখে একটু আস্তে আস্তে হেঁটে আসছে এলা, যেন তার ভেতরে আসবার যেন ঠিক ইচ্ছা ছিল না। এলা পরে আছে একটা হরিণ রঙের শাড়ি। সমস্ত দৃশ্যটা আমার স্মৃতিতে যেন একটা বাঁধানো ছবি, যদিও তখন আমি তাদের নাম জানতাম না। প্রথম মহিলাটা একেবারে কাছে এসে হাসি মুখে মাকে বললেন, মাসিমা, আমায় চিনতে পারছেন? আমি রত্না। মা তখনও চিনতে পারেননি। কৌতূহলের সঙ্গে একটু হাসি মিশিয়ে চেয়ে রইলেন। মহিলাটা মাকে প্রণাম করে বললেন, সেই যে গড়পাড়ে আমরা। মা সঙ্গে সঙ্গে বললেন, ও তুমি রত্না, সত্যি চিনতে পারিনি প্রথমটায়। আরে এসো এসো। একটুক্ষণ কথাবার্তাতেই সব বোঝা গেল। আমরা একসময় গড়পাড়ে একটা বাড়িতে ভাড়া থাকতাম। সে প্রায় 10-12 বছর আগেকার কথা। আমারই সে বাড়িটার কথা ভালো করে মনে নেই। আমার ছোট বোন তখন জন্মায়নি। রত্নাদিরা থাকতো পাশের ফ্ল্যাটে। আমাদের থাকার সময় রত্নাদি নতুন বউ হয়ে এসেছিল সেখানে। আমার এটুকুই মনে আছে। বিয়ের কোনো উৎসব হয়নি, খাওয়া দাওয়াও হয়নি, তবু সে বাড়িতে একজন নতুন বউ এসেছিল। বাড়িতে এবং পাড়াতে সেটা ছিল একটা আলোচ্য বিষয়। আমারও সে শিশু মনে একটা খটকা লেগেছিল। শৈলেন্দার রত্নাদি একই অফিসে চাকরি করতেন। একদিন সন্ধেবেলা রেজিস্ট্রি বিয়ে সেরে ওরা একসঙ্গে গড়পাড়ের বাড়িতে চলে আসেন। আমার মায়ের সঙ্গে রত্নাদির বেশ ভাব হয়ে গেছিল। রত্নাদিদের নতুন সংসার সাজিয়ে দিতে মা সাহায্য করেছিল অনেক কিছু। রত্নাদি সেসব কথাই বলতে লাগলো খুব উচ্ছ্বসিতভাবে। রত্নাদির বিয়ের পর আমরা ওই গড়পাড়ের বাড়িতে ছিলাম মাত্র বোধহয় 1 বছর। তারপর উঠে যাই ভবানীপুরে, আর রত্নাদিরাও এখন ওই বাড়িতে থাকেন না। রত্নাদি এলার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, মাসিমা, এ আমার ছোট বোন। আপনি 2-1 বার দেখেছেন ওকে, অবশ্য তখন খুবই ছোট ছিল। মা বলল, হ্যাঁ হ্যাঁ, একটু একটু আমার মনে পড়ছে। খুব দুরন্ত ছিল তখন, এখন দেখছি খুব শান্ত। এলা শুধু শান্ত নয়, প্রায় নির্বাকই বলা যায়। একবার শুধু সে মায়ের কোনো একটা প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছিল। সেটা না শুনলে ওকে বোধহয় বোবা বলেই মনে হতো। একটু লম্বাটে মতন মুখ এলার, শ্যামলা রং, চোখ দুটো খুব টানা টানা, কালো আর গভীর। চোখ তুলে সে মাঝে মাঝে মুখের দিকে তাকায়, চেয়েই থাকে, কোনো কথা বলে না। মা রত্নাদিকে জিজ্ঞাসা করলেন, তোমরাও এই গরমে এখানে বেড়াতে এসেছ? আমাদের তো পুজোর সময় আসার কথা ছিল, তখন তো ঠিক হয়ে উঠল না, সেই জন্য তো তাও তো উনি আসতে পারলেন না। রত্নাদি একটুক্ষণ মাটির দিকে চেয়ে রইলেন, তারপরে মুখ তুলে বললেন, মাসিমা, শৈলেন খুব অসুস্থ, আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো তা জানি না। মা ভীষণ চমকে উঠলেন। কি শান্তভাবে কথাটা বলছিল রত্নাদি।
গলার আওয়াজে কোনো রকম দুঃখ বা উচ্ছ্বাস নেই, যেন জীবনের অনেক ঘটনার মতো এটাও একটা সাধারণ ঘটনা। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো মানে হয় না। আমরা যে পরিবেশে মানুষ, সেখানে কোনো স্ত্রীকে প্রকাশ্যে তার স্বামীর নাম উচ্চারণ করতে শুনতাম না সেই সময়। কিন্তু রত্নাদি এমনভাবে শৈলেন কথাটা উচ্চারণ করলে যেন সেটা তার কোনো ঘনিষ্ঠ বন্ধুর নাম। রত্নাদির ওই কথা শুনে এলা এক দৃষ্টিতে তার দিদির দিকে তাকিয়েছিল, কোনো কথা বলেনি। পিকলু তখন একটু দূরে আমার ছোট বোনের সঙ্গে খেলা শুরু করেছে। শৈলেন্দার যে ঠিক কি অসুখ তা বুঝলাম না, তবে শুনলাম যে উনি শুকনো জায়গায় এলে ভালো থাকতেন। রত্নাদি অফিস থেকে ছুটি নিয়ে এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে আছেন। পুরো গ্রীষ্মের 3 মাস এখানে কাটিয়ে যাবেন। ওরা এসেছেন প্রায় 1.5 মাস আগে। মা রত্নাদিদের চা খাওয়ালেন। তারপর ওরা যখন বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো, তখন মা আমাকে বললেন, ওদের একটু এগিয়ে দিয়ে আয় তো নীলু। রত্নাদি হেসে বললেন, আমাদের এগিয়ে দিতে হবে না, এতদিনে আমাদের সব জায়গা চেনা হয়ে গেছে। তারপরে মনটা বদলে আবার বললেন, আচ্ছা এসো নীলু, আমাদের বাড়িটা তুমি চিনে যাবে, মাসিমাকে নিয়ে আসবে কিন্তু একদিন। বিকেল শেষ হয়ে এসেছে। পশ্চিম দিগন্তে যেখানে আকাশ মিশেছে সেদিকটা লালে লাল। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। সারা পথ রত্নাদি আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলেন। এলা তখনও কোনো কথা বলল না, মনে হয় যেন আমাদের কথা শুনছেই না। মেয়েটা বড় লাজুক নাকি অহংকারী। রত্নাদের বাড়িটা বেশ বেশ দূরে, একটা বড় মাঠ পেরিয়ে খুব ফাঁকা জায়গায়। স্টেশন থেকে যত দূরে হয় ততই বাড়ি ভাড়া কমে যায়। সেদিন আর রত্নাদিদের বাড়ির মধ্যে যায়নি। রত্নাদি অবশ্য ডাকেনি ভেতরে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এসেছিল। রত্নাদি বলেছিল, মাঝে মাঝে চলে এসো কিন্তু নীলু, আমরা প্রায় সব সময় বাড়িতে থাকি। আর হ্যাঁ শোনো, ভালো কথা মনে পড়েছে, তুমি কি ট্রেনে চেপে ঝাড়গ্রাম যেতে পারবে? আমি বললাম, আমি তো প্রায় যাই, একটা ওষুধ আনতে হবে, এখানে পাওয়া যাচ্ছে না, তুমি কি একটু আমায় এনে দিতে পারবে? আমি তৎক্ষণাৎ বানিয়ে বললাম, আমি তো কালকেই ঝাড়গ্রাম যাব বাজার করে আনতে। ও তাহলে তো ভালোই হলো। সেদিন ওখান থেকে ফেরার পথে আমি বেশ ভয় পেয়েছিলাম মনে আছে, অথচ ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আমি তেমন একটা ভীতুও নই। এবড়ো খেবড়ো পাথর ছড়ানো বড় মাঠটা পেরিয়ে আসবার সময় হঠাৎ সাংঘাতিক ঝড় উঠল। চারদিক শাঁ শাঁ শব্দে কেঁপে উঠল। ঘূর্ণিপাক খেয়ে উঠতে লাগলো ধুলো। কোনো দিকে কিছুই দেখা যায় না। আমার মনে হলো এখন ছুটতে গেলেই কিন্তু আমি দিক ভুল করব। মাঠের মধ্যে ঝড় দেখে ভয় পাওয়ার ছেলে অবশ্য আমি নই, কিন্তু তার একটু আগেই রত্নাদিদের বাড়ির গেট পেরোবার একটু পরেই আমার মনে হয়েছিল আমার জীবনে এবার একটা পরিবর্তন আসছে। আমি সাবালকদের জগতে প্রবেশ করেছি। এবার শিগগিরই এমন কিছু ঘটবে যার ফলে বদলে যাবে আমার বাকি জীবনের গতি। এ কথা ভাবতে ভাবতে খানিক দূর আসার পরে অকস্মাৎ ওরকম ঝড় ওঠায় আমি বেশ ঘাবড়ে গেছিলাম। এই যে অন্ধ ঝড়, যার মধ্যে কোনো দিক কিছু বোঝা যায় না, এই কি তাহলে আমার ভবিষ্যৎ জীবনের প্রতীক? যাই হোক, সেই সন্ধেবেলা ঠিকঠাক অবশ্য বাড়ি পৌঁছেছিলাম। রত্নাদি যদি ঝাড়গ্রাম থেকে আমাকে ওষুধ আনবার কথা না বলতেন, তাহলে হয়তো পরের দিনই আমারও বাড়িতে যাওয়া হতো না। যদিও আমার তৃষিত মন চাইছিল মানুষের সঙ্গ, কিন্তু রত্নাদিদের বাড়িতে যাবো কি যাব না সেটা ভেবে ভেবে মন ঠিক করতে আমার 2-3 দিন লেগে যেত। ওষুধ নিয়ে পৌঁছাবার পর সেদিন দেখলাম শৈলেন্দাকে। শৈশবের অস্পষ্ট স্মৃতিতে শৈলেন্দাকে মনে ছিল একজন শক্ত সমর্থ পুরুষ হিসাবে। এখন দেখলাম বিছানার সঙ্গে একেবারে লেগে যাওয়া একজন কঙ্কালসার মানুষ। একটানা 2-3 মিনিট কথা বলতে পারে না, তারপরেই দারুণ হাঁপিয়ে ওঠে। তবু আমি বিস্মৃত হয়ে পড়ি অন্য কারণে। শৈলেন্দা একবারও তার অসুখের কথা বলেন না। মুখে ব্যথা বেদনার কোনো চিহ্ন নেই। অত হাঁপানির
মধ্যেও একটা সুযোগ পেলেই ঠাট্টা ইয়ার্কি করেন, নিজেও হেসে ওঠেন। এরা বেশ একটু অন্য ধরনের মানুষ। রত্নাদি আমার পরিচয় দেওয়ার পর শৈলেন্দা বললেন, ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তোমার বাবা তো ভীষণ ব্যস্ত মানুষ, সেই সকালে বেরোতেন আর ফিরতেন সেই কত রাত্রে। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, দাদা আপনি আপনার ছেলেদের কারুকে রাস্তায় দেখলে চিনতে পারবেন? সেদিন রত্নাদি আমায় বলেছিল, নীলু তুমি কি রোজ বাজারে যাও? তাহলে আমাদের কিছু আলু আর পেঁয়াজ এনে দেবে, অনেকটা দূর তো, তাই আমরা রোজ বাজারে যাই না, অবশ্য তোমার যদি অসুবিধা না হয়। কয়েকদিন পর বোঝা গেল আমি যে শুধু আমাদের বাড়িরই হেড অফ দ্য ফ্যামিলি তাই নয়, রত্নাদিরা অনেক ব্যাপারে আমার উপরে নির্ভর করেন। 19 বছর বয়সে দুটো সংসারের দায়িত্ব আমার ওপর। সকাল বিকেল দুবেলায় আমাকে রত্নাদিদের বাড়িতে যেতে হয়। আমাদের বাড়ির কেয়ারটেকারের একটা সাইকেল ছিল, আমি ব্যবহার করতে লাগলাম সেটা, ফলে অনেকটা সুবিধাও হলো। অনেক গল্প উপন্যাসে দেখা যায় মধুপুর বা শিমুলতলার মতন জায়গায় বেড়াতে গেলে উঠতি বয়সের ছেলেমেয়েদের মধ্যে একটা প্রেমের ব্যাপার হয়, সেটা খানিকটা মধুর বিরহে শেষ হয়। কিন্তু এলার সঙ্গে আমার প্রেম হয়নি। এলা প্রায় আমারই বয়সী, কলেজে সে আমার চেয়ে আর বড় নিচে পড়ে। আমাদের মধ্যে প্রেম না হোক, বেশ একটা বন্ধুত্ব হওয়া তো স্বাভাবিকই ছিল। আমার দিক থেকে ইচ্ছেও ছিল যথেষ্ট, তবু সেরকম কিছু হয়ে উঠল না। এলা সত্যিই বড় কম কথা বলে। ওদের বাড়িতে যখনই যেতাম দেখতাম সে কোনো বই নিয়ে বসে আছে। রান্নাঘরে তাকে রান্না করতে, কুয়ো থেকে জল তুলতেও তাকে দেখেছি, কিন্তু তার বই হাতে নিয়ে বসে থাকার ছবিটাই আমার কিন্তু বেশি মনে পড়ে। এলা যে আমার সঙ্গে একেবারে কথা বলতো না তা নয়, চা খাবেন না, আপনাদের বাড়িতে খবরের কাগজ আসে, এই ধরনের সবার কি মামুলি কথাবার্তা। তার মনটাকে সে যেন রেখেছিল একটা খড়ির গণ্ডি দিয়ে ঘেরা, যার মধ্যে সে কারুকে প্রবেশ করতে দেবে না। অনেক সময় কোনো কথা না বলে শুধু আমার চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকতো, সেটাই আমার খুব অদ্ভুত লাগতো। মেয়েরা সাধারণত পুরুষদের চোখের দিকে স্পষ্টভাবে তাকায় না। পরের দিন শনিবার কলকাতা থেকে এসে উপস্থিত হলো অজিতদা আর সুকোমলদা। এদের মধ্যে অজিতদা হলো রত্নাদির ছোট ভাই, আর সুকোমলদা হচ্ছে তার বন্ধু। শৈলেন্দার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই, রত্নাদির বাড়ির লোকেরাই মাঝে মাঝে ওদের দেখাশুনো করতে আসে, 15 দিন অন্তর একবার। শনিবার বিকেলে এসে সোমবার চলে যায়। যদিও ওরা আসে অসুস্থ শৈলেন্দার খোঁজখবর নিতে, কিন্তু ওদের ব্যবহারের মধ্যে একটা বাইরে বেড়াতে আসার মেজাজ থাকে। বাড়িটা হই হুল্লোড়ে যেন সরগরম হয়ে ওঠে। বাগানে মুরগি কাটা হয়, সন্ধ্যের পর সুকোমলদার ব্যাগ থেকে বেরিয়ে পড়ে রামের বোতল, এমনকি শৈলেন্দাকেও সেই রাম খাওয়ানোর চেষ্টা হয়েছিল। 2 চুমুক দিয়েই শৈলেন্দা দারুণ কাশতে শুরু করে। সুকোমলদা সদ্য ডাক্তারি পাশ করে হাউস সার্জন হয়েছে এখন। এই ধ্যাপধারা গোবিন্দপুরে এসে তার চাল চলন বিধান রায়ের মতো। শৈলেন্দার বুক পিঠ পরীক্ষা করে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে, শুনুন জামাইবাবু, আমি যা বলছি তা যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে আমি খাড়া করে দেবো। শৈলেন্দা হেসে বলেছে, ওরে অনেক টাকা খরচ করে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, আমি কি ছেলে মানুষ যে আমাকে মিথ্যে স্তুত বাক্য দিয়ে ভোলাবি? এখানে এসেছিস একটু আনন্দ ফুর্তি কর, কাল তোরা সবাই মিলে যা চিল্কিগড় ঘুরে আয়। প্রথম দিন গালুডিতে পৌঁছাবার 1 ঘন্টা বাদেই আমি দেখেছিলাম সুকোমলদা এলাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে। আমি না হয় খুব লাজুক, কিন্তু সুকোমলদা তো গল্পের বইয়ের চরিত্রের মতন। তার স্বাস্থ্য ভালো, ডাক্তারি পাশ করেছে, পরিপূর্ণ সার্থক একজন যুবক। সে এলার মতো একজন যুবতী মেয়েকে দেখলে প্রেম না হোক একটু ফষ্টি নাষ্টি তো করবেই। আমার সামনেই সুকোমলদা এলার পিঠে একটা চাপড় মেরে বলল, এই মেয়েটা এত লাজুক কেন রে, কথাই বলে না। সেদিন আমি ও বাড়িতে বেশিক্ষণ থাকিনি।
পরের দিনও সকালে ও বাড়িতে যাইনি অন্য দিনের মতো। বাজার টাজার করবার জন্য আর তো আমার প্রয়োজন হবে না, দুজন শক্ত সমর্থ পুরুষ মানুষ তো এসেই গেছে। বিকেলবেলা অজিতদা, সুকমলদা, পিকলু আর এলাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির। মার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। তারপর সুকমলদা আমাকে বলল, নীলু তুমি আমাদের সঙ্গে চলো, আমরা একটু বেড়াবো। এই কথা ঠিক, সুকমলদা কখনো আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেনি। আমাকে সে প্রতিযোগী হিসেবে ভাবেও নি কখনো। সে কথা ভাববেই বা কেন? আমি তো এলার প্রেমিক ছিলাম না, এমনকি বন্ধু হতেও পারিনি। ফাঁকা রাস্তা দিয়ে বেড়াবার সময় সুকমলদা এলার কাঁধ জড়িয়ে ধরত। আমাকে ধর্তব্যের মধ্যেই যেন গণ্য করত না। বোধহয় আমাকে মনে করত ছেলে মানুষ। এলা কিন্তু সুকমলদাকে দেখে কখনো গদগদ হয়ে যায়নি, স্বভাব পাল্টায়নি সে। সুকমলদার মতন একজন আকর্ষণীয় আর উৎসাহী যুবককে দেখেও প্রগল্ভা হয়ে ওঠেনি সে। সুকমলদা তার কাঁধ জড়িয়ে ধরলে সে আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে দিয়েছে। রেগে চেঁচামেচি করেনি, আবার প্রশ্রয় দেয়নি। গালুডিতে আমাদের থাকার কথা ছিল 20-21 দিন। আমার ছোট ভাই বোনরা 10-12 দিনের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওই বয়সে প্রকৃতি বেশি ভালো লাগে না, বন্ধু টন্ধুর অভাবেই ওরা চঞ্চল হয়ে পড়েছিল। রোজই বায়না ধরত, মা আর ভালো লাগছে না, এবার তোমরা ফিরে চলো। মা বলতেন, দেখ এত খরচ পত্তর করে আসা, এর মধ্যেই ফিরে যাব খিরে, দাঁড়া আগে তোদের বাবা আসুক, এখানকার জল খুব ভালো। বাবা আসবেন আসবেন করেও আসতে পারছিলেন না। চিঠিতে জানিয়েছিলেন, থাকো তোমরা আরো কয়েকটা দিন, থেকে যাও। এক পক্ষকাল ঘুরে যাওয়ার পর অজিতদা, সুকমলদা আবার এলো কলকাতার থেকে। এবার সঙ্গে আরেকজন বন্ধু, তার নাম সৌমিত্র। সে খুব ভালো গান করে। শনিবার সন্ধেবেলা বসলো গানের আসর। পরের রবিবার পূর্ণিমা। ঠিক হলো সেদিন বাগানে চাঁদের আলোয় পিকনিক হবে। সুকমলদা আমাকে বলল, নীলু তুমি বাড়িতে বলে আসবে, কাল রাতে তোমার ফেরা হবে না, বেশি কিন্তু রাত হয়ে যাবে, তুমি এখানেই শুয়ে থাকবে, কিংবা আমরা সারা রাত জাগতে পারি। মা অবশ্য আমার বাইরে রাত কাটানোর প্রস্তাবে রাজি হয়নি, অন্যান্য কারণ ছাড়াও ডাকাতির ভয় আছে। আমাদের বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষ নেই। মা বলেছিলেন 11টার মধ্যে ফিরে আসিস। রত্নাদিও রাত্রিবেলা বাগানে পিকনিক করার ব্যাপারটা ঠিক ভালোভাবে গ্রহণ করেনি। সন্ধ্যের দিকে তিনি বলছিলেন, অজিত তোরা বরং সমস্ত জিনিসপত্র নিয়ে পাহাড়ের দিকে চলে যা না, জানিস তো তোর জামাইবাবু এসব হইচই কত ভালোবাসত, এখন নিজে জয়েন করতে পারে না, ঘরে শুয়ে শুয়ে সব আওয়াজ শুনবে, ওর তো খারাপ লাগবে। একথা শুনে সুকমলদা সহস্য বলেছিল, তুমি বলছো কি মেজদি, এই ব্যাপারটা আমরা ভাবিনি, জামাইবাবুর অসুখটা তো বেশিরভাগই সাইকোলজিক্যাল, আজ ওকেও আমরা পিকনিকে নিয়ে আসবো, বাগানে খাটে শুয়ে থাকবে। শৈলেন্দা সব শুনে খুব উৎসাহ দেখিয়ে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আজ আমি বেশ ভালো আছি, কতদিন খোলা আকাশের নিচে শুয়ে চাঁদের আলো দেখিনি, আমি যাব। কেন যেন সেই পিকনিকে আমি খুব আনন্দ পাইনি। শৈলেন্দা বারবার কাঁদছিলেন। সুকমলদা আর সৌমিত্রদা সেই রামের বোতল আর গান নিয়ে নিজেদের মধ্যে মশগুল হয়ে রইল। একবার তারা এলাকে খুব পীড়াপিড়ি করতে লাগলো গান গাইবার জন্য। এলা কিছুতেই গান গাইবে না। ওরা এলার হাত ধরে জোর করে টেনে এনে বসিয়ে দিল ঘাসের ওপর। এলা মুখ গোঁজ করে রইল। তবু আমার মনে হলো কয়েকজন অত্যাচারী পুরুষ এলাকে যেন বন্দি করে রেখেছে। কিন্তু আমি কি করব? আমি তো এলার প্রেমিক নই, আর বন্ধুও নই। রাত 10:30টার সময় আমি উঠে পড়লাম। অন্য কারোর কাছে বিদায় নেওয়ার কোনো আমার দরকারই নেই। আমি শুধু রত্নাদিকে বললাম, আমি যাচ্ছি রত্নাদি, আসলে মা চিন্তা করবে। রত্নাদি একটুও আপত্তি করলো না, মাথা নেড়ে বলল, যাও যাও, তোমার কাছে টর্চ আছে তো নীলু? গেটের কাছে
এসে দেখি সেখানে এলা দাঁড়িয়ে আছে। কাঁদছিল কি জানি, আমি তার চোখটা অবশ্য দেখিনি। জায়গাটা বেশ অন্ধকার, কোনো মেয়ের মুখের ওপর টর্চ সেখানে ফেলাও যায় না। আমাকে দারুণ চমকে দিয়ে এলা বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। আমি শুকনো গলায় বললাম, আমার সঙ্গে? হ্যাঁ বলো। আমার মুখের দিকে বড় বড় চোখ দুটো মেলে এলা চুপ করে রইল। অন্ধকারের মধ্যেও যেন আমি দেখতে পেলাম তার কালো চোখের গভীরতা। এইরকম ভাবে পল অনুপল খরচ হতে হতে কত সময় যে কেটে গেল কে জানে। একসময় অজিতদা এলো। এলা, তোমাকে সুকমল ডাকছে, এই বলে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমরা দুজনেই মুখ ঘোরালাম সেদিকে। অজিতদা নিরীহ, ভালো মানুষ ধরনের। তার বন্ধুরা কিসে খুশি হয় তাই দেখার জন্যই সবসময় সন্ত্রস্ত। এলা আমাকে বলল, আজ থাক, তুমি কাল আসবে, কাল সকালে ওরা চলে গেলে তারপর বলবো। ঠিক এসো। সেই রাতে কি আমি ঘুমোতে পেরেছিলাম একটু? শুধু বিছানায় শুয়ে ছটফট করেছি। চোখের সামনে শুধু ভেসে উঠেছে গেটের কাছে সেই দৃশ্যটা। এলা কি ওখানে আমারই অপেক্ষায় দাঁড়িয়েছিল? এতদিন বাদে সে একসঙ্গে অতগুলো কথা বলেছিল, যেন এই মুহূর্তে সে খড়ির গণ্ডি মুছে দিয়ে কাছে ডেকেছিল আমাকে। আসলে রাত্রিরে বিছানায় শুলে সকলেই কোনো এক সময় ঠিক ঘুমিয়ে পড়ে। আমার যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা বেজে গেছে। মা আমাকে ডেকে তুলে বলল, কিরে, চা খাবি না? আজ আর বাজারে যেতে হবে না। বাইরে তখন অঝোর বৃষ্টি পড়ছে, বছরের প্রথম বৃষ্টি। বাইরের দিকে তাকালে আরামের আমেজ আসে। অন্যান্য দিন সকাল 9টার মধ্যেই চচ্চরে রোদে একেবারে যেন ঝলসে যেত চারিদিক। আজ কিন্তু বেশ একটা স্নিগ্ধ রঙে ছেয়ে আছে পৃথিবী। গাছপালাগুলো আর রুক্ষ মাটি হ্যাংলার মতন চুমুচু করে টেনে নিচ্ছে বৃষ্টির পানীয়। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি বটে, কিন্তু আমার বুকের মধ্যে সবসময় বেজে চলেছে একটা দামামা। এলা আমাকে কিছু বলবে, এলা আমাকে কিছু বলবে। কি বলবে এলা? এমন কোনো কথা যা অজিতদার সামনে বলা যায় না। অন্ধকারে গেটের সামনে দাঁড়িয়েছিল আমারই অপেক্ষায়। আমি কি এতখানি যোগ্য? এর আগে তো সে একবারও অন্তরঙ্গ সুরে কথা বলেনি আমার সঙ্গে। মাঝে মাঝে শুধু স্থিরভাবে তাকিয়ে থেকেছে। আমিও কি ওর চোখের ভাষা বুঝতে পারিনি? বৃষ্টি থামলো 9:30 পর। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়া যায়। মনটা যদিও ছুটে যেতে চাইছে, কিন্তু আরও একটুক্ষণ অপেক্ষা করাই ঠিক করলাম। 10টার পর অজিত দ্বারা বেরিয়ে ট্রেন ধরতে যাবে। এখন গোছগাছ চলছে, এই সময় গিয়ে পড়লে কোনো কথাই হবে না। তাছাড়া সুকমল দা হয়তো আমাকে স্টেশন পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইবে। আগেরবার তাই করেছিল। থাক, আর একটু দেরি করে যাওয়াই ভালো। অজিত দ্বারা বেরিয়ে পড়ুক বাড়ি থেকে। এলাও সেই কথা বলেছিল, ওরা চলে গেলে। আমাদের বাড়ির কাছ দিয়ে ট্রেন লাইন গেছে। কখন কোন ট্রেন যায় আসে আমরা আওয়াজ শুনতে পাই। কলকাতার ট্রেনের জন্য কান খাড়া করে রইলাম। তার মধ্যে আবার বৃষ্টি এলো ছেপে। এবার আর বড় বড় ফোঁটা নয়, এখন বেশ জোরে বাতাস বইছে, তার সঙ্গে ঢেউয়ের মতো আসছে বৃষ্টি। এরই মধ্যে ঝমঝমিয়ে চলে এলো কলকাতা ট্রেন। বাড়িতে ছাতা রেনকোট নেই, কিন্তু একদিন বৃষ্টিতে ভিজলে কিচ্ছু আসে যায় না। জামাটা গায়ে চড়িয়ে বললাম, মা আমি একটু বেরোচ্ছি। মা বললে, বৃষ্টির মধ্যে কোথায় যাবি? বললাম যে আজ বাজারে যাওয়ার দরকার নেই, ডিমের ঝোল করে দেব। একটু রত্নাদিদের বাড়ি থেকে ঘুরে আসবো মা। এই বৃষ্টি মাথায় করে? কালই তো মাঝরাত্রির পর্যন্ত সেখানে ছিলি, আজ সকালেই আবার যেতে হবে কেন? আমি চুপ করে থাকলাম। কাল অত রাত করে ফেরার পর আজ সকালেই আবার ছুটে যাওয়ার কি যুক্তি আমি দেখাবো? আমি এখন হেড অফ দ্য ফ্যামিলি, যখন যেখানে খুশি যেতে পারি। এর আগে মায়ের কাছে কোনো যুক্তি দেখাবার প্রয়োজন হয়নি, কিন্তু এখন রত্নাদিদের বাড়ির কথা একবার বলে ফেলে একটা দারুণ লজ্জা আমায় ছেয়ে ফেলল। কেন সেখানে
যেতে চাই তা মাকে বলা যাবে না। চুপ করে রইলাম বারান্দায়, কিন্তু বৃষ্টির রূপ দেখার মন আমার নেই। এই বৃষ্টি আমার অসহ্য লাগছে। আগে কোনোদিন আমার বৃষ্টির ওপর এত বোধহয় রাগ হয়নি। অজিত দাদের ট্রেন ধরতে হবে, তারা নিশ্চয়ই বৃষ্টির জন্য অপেক্ষা করেনি। এতক্ষণে বাড়ি ফাঁকা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রত্নাদি রয়েছে রান্নাঘরে, পিকলু বারান্দায় খেলছে, আর এলা একটা বই সামনে নিয়ে বসে আছে। নিশ্চয়ই সে বারবার চোখ তুলে দেখছে গেটের দিকে। সামান্য বৃষ্টির জন্য আমি তার কাছে যাইনি। নিশ্চয়ই সে আমাকে কাপুরুষ ভাবছে। একবার ইচ্ছা হচ্ছিল মাকে কিছু না বলে ছুটে চলে যাই, কিন্তু বৃষ্টি আর হাওয়ার বেগ এখন দুটোই বেড়েছে। এর মধ্যে বিনা কাজে বেরোনোটা সত্যিই খুব অস্বাভাবিক। আমি তো সেরকম গোয়ার বা অবাধ্য ধরনের ছেলে ছিলাম না। সেই বৃষ্টি থামলো প্রায় 1:45। মা তখনই আমাকে খেতে ডাকল। এই সময় কারোর বাড়িতে যাওয়াটাও ঠিক নয়। 12টা থেকে 3টে এই সময় অযাচিতভাবে কেউ কারোর বাড়ি যায় না। এরকম একটা অলিখিত যেন একটা নিয়ম আছে। ও বাড়িতে গেলে রত্নাদি হয়তো আমাকে প্রথম দেখবেন, একটু অবাক হয়ে তাকাবেন, কিন্তু দুপুরবেলা ও বাড়ির দরজা বন্ধ থাকবে। আমি দরজা ধাক্কা দিলে ঘুম থেকে উঠে এসে রত্নাদি জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? 2:30টার সময় আবার বৃষ্টি ফিরে এলো। এবারে বেশ হালকা, ঝিরঝিরে। কে বলবে গতকাল দুপুরে এ অঞ্চলে কি প্রচণ্ড গরম ছিল। এখন বেশ ঠান্ডা, বেশ একটা শিরশিরে ভাব। জানলার পাশে এসে আমাদের কেয়ারটেকার লটপট সেন জানালো, এরকম সারাদিন ধরে বৃষ্টি এই অঞ্চলে সাধারণত হয় না। এ যেন বাঙ্গাল বারিসের মতো। আমি তখন প্রতিজ্ঞা করে ফেলেছি, বৃষ্টি থামুক বা না থাকুক, ঝড় বজ্রপাত যা কিছু শুরু হোক, 3টে বাজলেই আমি বেরিয়ে পড়ব। মা, আমি যাচ্ছি বলে উত্তরের অপেক্ষা না করে আমি চলে এলাম গেটের বাইরে। বৃষ্টি থামেনি, জোরও হয়নি। সাইকেলটা নেওয়ার কথা তখন মনে পড়েনি। আমাদের বাড়ির রাস্তাটুকু ছাড়াবার পর আমি দৌড় শুরু করে দিলাম। অন্ধকার গেটের সামনে দাঁড়িয়ে এলা আমাকে বলেছিল যে তোমার সঙ্গে কথা আছে। এখনো নিশ্চয়ই সে আমার অপেক্ষায় গেটের কাছেই দাঁড়িয়ে থাকবে। রত্নাদির বাড়ির কাছে এসে দেখলাম গেটটা হাট করে খোলা, ভেতরের দরজাটাও খোলা। আমার বুকটা কিরম ধক করে উঠল। কি যেন একটা কিছু ঘটেছে। তারপর লক্ষ্য করলাম বাগানের মধ্যে একটা ট্রাক দাঁড় করানো। আমি গেটের কাছে এসে পৌঁছতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো অজিতদা। এ কি, অজিতদারা যায়নি সকালের ট্রেনে? কিন্তু কেন? অজিতদা আমাকে দেখে বলল, তুমি এসে পড়েছ? তোমাদের বাড়িতে লোক পাঠাতে যাচ্ছিলাম। একটু থেমে মাটির দিকে চোখ রেখে নিচু গলায় বললাম, 10:30টার সময়। নিচু গলায় বললে, 10:30টার সময় আসলে শৈলেনদা মারা গেছে। আমার 19 বছরের জীবনের সব থেকে বড় শোক অনুভব করলাম সেই মুহূর্তে। শৈলেনদার জন্য নয়, এটা মৃত্যুর বাড়ি। এখানে অন্য কোনো কথা হবে না। এলা আমাকে তার সেই কথাটা আর বলতে পারবে না। 10:30টার পর অনেকটা সময় কেটে গেছে। কান্নাকাটির পালাও চুকে গেছে। এখন সবাই নানা রকম ব্যবস্থা করতে ব্যস্ত। রত্নাদিকে অন্য দিনের মতোই শক্ত দেখলাম। তিনি জিনিসপত্র বাঁধা সাদা করছেন। সন্ধ্যের আগে ওরা ট্রাকে করে সবাই মিলে রওনা হবে কলকাতার দিকে। কি একটা ইন্স্যুরেন্সের ব্যাপারে শৈলেনদার দেহ কলকাতায় নিয়ে গিয়ে পড়ালেই সুবিধা হবে। আমি এক ফাঁকে বেরিয়ে গিয়ে মাকে নিয়ে এলাম এ বাড়িতে। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম বাগানে। আমার আর কিছু করার নেই। এলার সঙ্গে কয়েকবার চোখাচোখি হয়েছে। তার দৃষ্টির ভাষা আমি বুঝতে পারিনি। তাতে কি ভৎসনা ছিল? কিংবা এলা কাল রাতের কথা ভুলে গেছে? আমাকে সে আর কিছু বলতে চায় না? ওদের ট্রাক গালুরি ছেড়ে চলে যাওয়ার পর প্রথম যেন জল এলো আমার চোখে। জামার হাতায় যতবার চোখ মুছি, তবু যেন কান্না থামে না। তারপর আর কোনোদিন এলাকে দেখিনি। রত্নাদি কোথায় থাকে তাও জানি না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজনীয়তা ওরা বোধ করেনি। আর এটাই তো স্বাভাবিক। আমার জীবনে সেই প্রথম একটা নারী আমাকে বলেছিল, আমাকে সে নেরালায়
কিছু জানাতে চায়। কি বলতে চেয়েছিল এলা আমি কিছুতেই তা অনুমান করতে পারি না আজও। হয়তো খুবই সাধারণ কোনো কথা, বোধহয় কোনো বই চাইতো, কিন্তু অজিতদাকে দেখে থেমে গিয়েছিল কেন? সেই কথাটা শোনা হয়নি, এলাকে আর কখনো দেখিনি, তাই আজও আমার জীবনে একটা শূন্যতা বোধ রয়ে গেছে। বৃষ্টির দিনে মনে পড়ে, শূন্যতা বোধটা আরও বেড়ে যায়। জানা হয়নি একজন নারীকে সে কিছু বলতে চেয়েছিল, আমার তা শোনা হয়নি। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই প্রথম এক নারী নিয়ে যে তার জীবনের প্রথম যে অভিজ্ঞতা, সেটা তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন এই গল্পটার মধ্যে। তাই সুন্দর গল্পটা যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখন আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে যে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাহায্য করছো পথ চলতে, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।